সামান্য কমিয়ে বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক নির্ধারণ যুক্তরাষ্ট্রের যোগ হবে খাতভিত্তিক ট্যারিফের সঙ্গে। ডক্টর ইউনূসকে ট্রাম্পের চিঠি ১ আগস্ট থেকে কার্যকর। বাংলাদেশের জন্য বিলিয়ন ডলারের রফতানি বাজার অস্ট্রেলিয়া। ইউরোপ আমেরিকার বিকল্প হিসেবে দারুণ সম্ভাবনাময়। পণ্যে বৈচিত্র্য এনে আয় বাড়ানো সম্ভব কয়েক গুণ। নির্বাচন ঘিরে সাংগঠনিক ভিত্তি জোরদারে তৎপর এনসিপি। সম্ভাব্য প্রার্থীদের মাঠ গোছানোর নির্দেশনা। সংস্কার বিচার ছাড়া ভোট হলে অংশগ্রহণ নিয়ে দ্বিধা। কর্মজীবন নিয়ে তরুণদের ভাবনায় পরিবর্তন। চাকরির বদলে বাড়ছে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন। প্রশিক্ষণ, মূলধন সহায়তা ও বাজার তৈরিতে নজর দেওয়ার পরামর্শ। এবং দুর্যোগের কবলে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশ। ভয়াবহ বন্যায় টেক্সাসে শতাধিক মৃত্যু। এখনও নিখোঁজ অনেকে। দাবানলে পড়ছে স্পেন, ফ্রান্সের বনভূমি। জ্বলছে সিরিয়াও। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। শুরুতেই ট্রাম্প ট্যারিফ প্রসঙ্গ। পাল্টা শুল্ক ঠেকাতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে চলমান আলোচনার মধ্যেই বাংলাদেশি পণ্যের ওপর ৩৫% ট্যারিফ নির্ধারণের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। এ নিয়ে প্রধান উপদেষ্টাকে লেখা চিঠি ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। এতে বলা হয়েছে, বাণিজ্য ঘাটতি পূরণে যথেষ্ট না হলেও অসামঞ্জস্যতা দূর করতে এই হার নির্ধারণ করা হয়েছে, যা কার্যকর হবে ১ আগস্ট থেকে। ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্ক নিয়ে আলোচনার জন্য এরই মধ্যে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বাণিজ্য উপদেষ্টা সহ বাংলাদেশের একটি প্রতিনিধি দল। এরই মধ্যে বাংলাদেশি পণ্যের ওপর পারস্পরিক শুল্ক ৩৫% নির্ধারণের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার রাতে ট্রুথ সোশ্যালে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সরকার প্রধানদের উদ্দেশ্যে শুল্ক সংক্রান্ত চিঠি পোস্ট করেছেন তিনি। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে ট্রাম্প উল্লেখ করেছেন, উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতি থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সহযোগিতার সম্পর্ক চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই দীর্ঘমেয়াদী ও স্থায়ী বাণিজ্য ঘাটতি বাংলাদেশের ট্যারিফ ও নন ট্যারিফ নীতিমালার ফল উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, আগামী ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করা বাংলাদেশি পণ্যের ওপর ৩৫% শুল্ক কার্যকর হবে। বাণিজ্য প্রতিবন্ধকতার কারণে সৃষ্ট অসামঞ্জস্যতা দূর করতে যুক্তরাষ্ট্র চেষ্টা করছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। ট্রাম্প লিখেছেন, বাংলাদেশি কোম্পানিগুলো যদি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে উৎপাদন করে তাহলে কোনো শুল্ক প্রযোজ্য হবে না। এক্ষেত্রে কোনো কোম্পানি উৎপাদন শুরু করতে চেয়ে আবেদন করলে তা কয়েক সপ্তাহের মধ্যে অনুমোদন দেয়া হবে। গত ৩ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের উপর পারস্পরিক শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপ করা হয়। ট্রাম্প জানান, বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে ২৫, দক্ষিণ আফ্রিকা ও কাজাখস্তানে ৩০ এবং মিয়ানমার ও লাওসে ৪০% পর্যন্ত শুল্ক বসছে ১ আগস্ট থেকে। এসব দেশের সরকার প্রধানদের উদ্দেশ্যে লেখা চিঠিতে উল্লেখ করা হয়েছে, কেউ যদি পাল্টা শুল্ক আরোপ করে তবে যুক্তরাষ্ট্র সমপরিমাণ শুল্ক বাড়াবে। হোয়াইট হাউসের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, এটাই শেষ নয়, খুব শিগগিরই নতুন করে আরও ১২টি দেশের উপর শুল্ক আরোপের ঘোষণা আসছে। নাদিম মারজান, সময় সংবাদ। বিকল্প রফতানি বাজার হিসেবে সম্ভাবনার হাতছানি অস্ট্রেলিয়ায়। ইউরোপ আমেরিকার বিকল্প ওশেনিয়া অঞ্চলের দেশটিতে বাংলাদেশের রফতানি $1 বিলিয়ন ছুঁই। এর নেতৃত্ব দিচ্ছে তৈরি পোশাক খাত। বিশ্লেষকরা বলছেন, নতুন নতুন পণ্য দিয়ে কয়েক গুণ রফতানি বাড়ানো সম্ভব। পাশাপাশি অস্ট্রেলিয়ান বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণের সুযোগও রয়েছে। সানভিরুপোলের রিপোর্ট। আয়তনে বিশ্বের ষষ্ঠ বৃহত্তর দেশ অস্ট্রেলিয়া। পৌনে ৩ কোটি লোকের দেশটি বিশ্ব অর্থনীতিতে ২০তম অবস্থানে। ওশানিয়া অঞ্চলের দেশটিতে বাংলাদেশের রফতানি ও বিনিয়োগ সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। যৌথ বাণিজ্যে টিফা চুক্তির ফলে রফতানিতে সুবিধা পায় বাংলাদেশ। তৈরি পোশাক, হোম টেক্সট, মাছ, কাঁকড়া, পাট, চামড়া, হস্তশিল্প রফতানি হয় সে দেশে।
বিপরীতে তুলা, গম, তেলবীজ, ডাল, কপার, জিঙ্ক, লোহা আমদানি করা হয়। গেল 5 বছরে তৈরি পোশাকের নেতৃত্বে রফতানি বাড়ছে, তবুও এখনও বাণিজ্য ঘাটতি রয়েছে। অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি জানান, রফতানি ঘাটতি কাটিয়ে বহুমুখী পণ্য রফতানির সুযোগ কাজে লাগাতে পারে বাংলাদেশ। আমাদের জুটের যে প্রোডাক্টগুলো আছে, জুট প্রোডাক্টের ভেরি গুড মার্কেট ওখানে আছে। সাথে সাথে লেদার প্রোডাক্ট, আইটি সার্ভিসেস, সিজনাল ফ্রুট, তারপরে হোম ফার্নিশিং। অস্ট্রেলিয়াতে আমরা কিন্তু আছি 5 নম্বরে। হ্যাঁ, শুধু 10 থেকে 12% গার্মেন্টস প্রোডাক্টই হয়। তাই এটা এই মার্কেটটাকে যদি আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি তাহলে এটা ডাবল করা সম্ভব। শুধু রফতানি নয়, বাংলাদেশে বিদেশি বিনিয়োগের 10ম দেশ অস্ট্রেলিয়া। এই অঙ্ক আরও বাড়ানো সম্ভব। আমাদের শেয়ার মার্কেটের পাশাপাশি অস্ট্রেলিয়া এখন ম্যানুফ্যাকচারিং এর দিকেও তারা ঝুঁকছে। তারাও চাচ্ছে যে না, যে ইনভেস্টমেন্টগুলো তারা চায়নায় করেছে বা ভিয়েতনামে করছে, সাথে সাথে যেন বাংলাদেশও তারা করতে পারে। এখন আমাদের কাজ হবে যে তাদেরকে কনফিডেন্ট দেয়া। দুই দেশের বাণিজ্য সম্পর্ক বাড়াতে এবং রফতানি পণ্যের বহুমুখী সম্ভাবনা কাজে লাগাতে অক্টোবর মাসে সিডনিতে হতে যাচ্ছে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস এক্সপো। সেখানে বাংলাদেশি পণ্যের প্রদর্শনী হবে। পাশাপাশি এফবিসিসিআই, বিজিএমইএ সহ ব্যবসায়ীদের শীর্ষ নেতৃবৃন্দ এবং ইপিবি বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অস্ট্রেলিয়ার ব্যবসায়ী ও বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে যৌথ সেমিনারে অংশ নেবেন। উন্নয়নশীল দেশের কাতারে যখন আমরা উঠে যাবো, এলডিসি গ্রাজুয়েশন হলে, তখন কিন্তু আর এই শুল্ক ছাড়গুলো আমরা পাবো না। অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের একটা সুন্দর সম্পর্ক আছে, ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ। তো এইটাকে কাজে লাগিয়ে আমি মনে করি যে সামনে যে একটা এক্সপো হচ্ছে, যেটা অক্টোবরে অনুষ্ঠিত হবে, তো সেইটাও একটা মাইল ফলক হিসেবে কাজ করতে পারে। যদি মুক্ত বাণিজ্য চুক্তি হয় অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের মধ্যে, তাহলে সেই ক্ষেত্রেও এই ফোরাম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এলডিসি উত্তরণ সামনে রেখে কৌশল ঠিক করার এখনই সময়। তাই সম্ভাবনা কাজে লাগাতে এই আয়োজন সামনে রেখে এলডিসি পরবর্তী আলোচনাও এগিয়ে নেয়ার পরামর্শ বিশ্লেষকদের। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, নির্বাচন সামনে রেখে দেশজুড়ে সাংগঠনিক ভিত্তি জোরদার করতে কার্যক্রম চালাচ্ছে এনসিপি। জেলা উপজেলা পর্যায়ে গঠিত হয়েছে 2.5 শতাধিক কমিটি। বাকিগুলো দ্রুত শেষ করার চেষ্টা চলছে। এর মধ্যে সম্ভাব্য প্রার্থীদের মাঠ গোছানোর নির্দেশনা দিয়েছে দলের হাইকমান্ড। সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, সাধারণ মানুষের মধ্যে আবেদন বাড়ছে এনসিপির, তবে সংস্কার বিচার ছাড়া নির্বাচন হলে অংশগ্রহণ নিয়ে দ্বিধা রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশের পর পেরিয়েছে 4 মাস। এখন সাংগঠনিকভাবে গুছিয়ে ওঠার চেষ্টায় দলটি। আত্মপ্রকাশের পর থেকেই হত্যাযজ্ঞের বিচার, জুলাই সনদ ও সংস্কার নিয়ে সোচ্চার এনসিপি। দলটির আন্দোলনের মুখে এরই মধ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। সারা দেশে সংগঠন ছড়িয়ে দিতে তৃণমূল চষে বেড়াচ্ছেন শীর্ষ নেতারা। জুলাই মাস জুড়ে শুরু হয়েছে দলটির জুলাই পদযাত্রা, যাতে সাধারণ মানুষের উপস্থিতি নজর কেড়েছে রাজনৈতিক মহলে। এরই মধ্যে 34টি জেলা কমিটি ও 190টি উপজেলা কমিটি গঠিত হয়েছে। সারা দেশে কমিটি গঠন শেষ হবে দ্রুতই। পাশাপাশি যুব সংগঠন সহ পেশাভিত্তিক বিভিন্ন উইং গড়ে তুলছে এনসিপি। সম্প্রতি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে দলটি। দলীয় প্রতীক হিসেবে চেয়েছে শাপলা। এরই মধ্যে আগামী জাতীয় নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মাঠ গোছানোর নির্দেশনা দিয়েছে এনসিপির হাইকমান্ড। নিবন্ধনের সকল যে কাগজপত্র, দলিল, দস্তাবেজ যা যা লাগে তা সবকিছুই আমরা নির্বাচন কমিশনের কাছে অলরেডি জমা দিয়েছি। নির্বাচনের প্রিপারেশন আমরা নিচ্ছি। আমরা প্রত্যেক জেলা ধরেই কাজ করছি। সদস্য সচিব আখতার হোসেন বলছেন, তৃণমূলে আবেদন বাড়ছে এনসিপির। সাধারণের কাছে পৌঁছাতে নেওয়া হচ্ছে কর্মসূচি, তবে সংস্কার বিচার ছাড়া নির্বাচন হলে অংশ নেওয়া নিয়ে দ্বিধা রয়েছে। এনসিপি সারা দেশে খুব অল্প সময়ের মধ্যে যতটুকু পরিমাণ বিস্তার করতে পেরেছে, খুব অল্প সময়ের মধ্যে সামনেও আমরা সকলের কাছে আমরা পৌঁছে যেতে পারবো বলে আমরা আশাবাদী। সংস্কারবিহীন নির্বাচন, বিচারবিহীন একটা নির্বাচন, জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্রবিহীন একটা নির্বাচনের দিকে যদি সরকার ধাবিত হয়, সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আদতে অংশগ্রহণ করবে কিনা সে নিয়ে আমাদের মধ্যে দ্বিধা রয়েছে। সংসদ নির্বাচনের সঙ্গে সংবিধান সংস্কারে গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে আসছে এনসিপি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ।
24 জুলাই কোটা বৈষম্যের স্থায়ী সমাধানের দাবিতে গঠন হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে 65 সদস্যের সমন্বয়ক দল, যারা পরবর্তীতে নেতৃত্ব দেন গণ অভ্যুত্থানেও। তাই গণ অভ্যুত্থানের ইতিহাসে বেশ গুরুত্ব বহন করে এই দিনটি। এই দিনই শিক্ষার্থীদের পক্ষ থেকে আবারও আসে 3 দিনের আলটিমেটাম, কিন্তু স্বৈরাচার সরকারের পক্ষ থেকে মেলেনি কোনো কার্যকর পদক্ষেপ। কোটা আন্দোলন ঘিরে গত বছর কি ঘটেছিল সে চিত্র তুলে ধরেছেন মাইমুনা হায়দার চৌধুরী। শঙ্কায় ঘেরা জুলাইয়ের রাতগুলো একটু একটু করে ছুটছে ভোরের দিকে। কে জানতো সেই ভোর আসবে রক্তাক্ত সূর্যের হাত ধরে। জুলাই সংগ্রামীদের চেতনায় তখন শুধু ভোর দেখার আকাঙ্ক্ষা। তা যদি আসে রক্ত স্নানের মধ্য দিয়ে, তবে তাতেও রাজি তারা। এমন মনোবল নিয়ে শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে দ্বিতীয় দিনের মতো পালিত হয় বাংলা ব্লকেট কর্মসূচি। প্রথম দিনের বাংলা ব্লকেট সফলের উদ্দীপনাকে সঙ্গে নিয়ে আরো দ্বিগুণ তেজে 8 জুলাই মাঠে নামেন শিক্ষার্থীরা। দুপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু হওয়া মিছিল বিশ্ববিদ্যালয় ঘুরে শাহবাগ অবরোধ করে। একই সময়ে সায়েন্স ল্যাব অবরোধ করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। নীলক্ষেত অবরোধ করেন ইডেন ও গার্হস্থ্য অর্থনীতির শিক্ষার্থীরা। এভাবে চতুর্মুখী সড়ক অবরোধ করে চলতে থাকে বাংলা ব্লকেট। এক পর্যায়ে শিক্ষার্থীদের মিছিলটি কারওয়ান বাজারে এলে বাধা দেয় পুলিশ। সেই বাধা উপেক্ষা করে বিকেল 5টায় ফার্মগেট অবরোধ করেন শিক্ষার্থীরা। ততক্ষণে মিছিলে মানুষের সংখ্যা বাড়ে কয়েক গুণ। রাত 8টার পর ফার্মগেট ছেড়ে আবারও শাহবাগে এসে ঘোষিত হয় পরদিনের কর্মসূচি। 8 জুলাই দাবি আদায়ে সরকারকে 3 দিনের আলটিমেটাম দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। একই সাথে আগামী 3 দিন দেশব্যাপী অবরোধ কর্মসূচির পাশাপাশি সারা দেশে গণসংযোগ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণাও আসে। বাইরের ছিল মানুষের সেই যুদ্ধ, এটা পুরো রাষ্ট্রযন্ত্রের সাথে আপনি ফাইট করতে হয়েছে। আমাদের এই আন্দোলন থেকে আর পিছিয়ে ফেরার সুযোগ ছিল না। এদিনও গোটা আন্দোলনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বক্তব্য দেয় দুই রাজনৈতিক দলের নেতারা। রাস্তাঘাট বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি পরিহার করা উচিত। ছেলেদের যে দাবি, এই দাবি আমরা বলেছি আমরা সমর্থন করি। এটা অত্যন্ত যৌক্তিক দাবি। একদিকে সড়ক অবরোধ, অন্যদিকে দীর্ঘমেয়াদী হলেও আন্দোলন সফল করতে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গঠিত হয় 65 সদস্যের সমন্বয়ক কমিটি, যা নতুন মাত্রা যোগ করে জুলাই আন্দোলনে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে উপকূলের টানা বৃষ্টি, ডুবল পটুয়াখালী পৌর এলাকার সড়ক ছাপিয়ে শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানে পানি, চরম ভোগান্তিতে বাসিন্দারা। দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ, কর্মসংস্থানের সংকট আর প্রযুক্তির হাতছানি, এই তিনে মিলে বদলে যাচ্ছে তরুণ প্রজন্মের কর্মজীবনের মানসচিত্র। চাকরির জন্য অপেক্ষার বদলে অনেকেই এখন স্বপ্ন দেখছেন নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার। বিশেষজ্ঞদের মতে বেকারত্ব কমিয়ে কর্মসংস্থান বাড়াতে উদ্যোক্তাদের দিতে হবে বাস্তব ভিত্তিক প্রশিক্ষণ, মূলধন সহায়তা ও বাজার তৈরিতে সরকারি পৃষ্ঠপোষকতা। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। দেশে প্রতি বছর প্রায় 20 লাখ শিক্ষিত তরুণ কর্মবাজারে প্রবেশ করলেও কাঙ্ক্ষিত চাকরি পান অর্ধেকেরও কম। ফলে বাড়ছে বেকারত্বের হার। শিল্পায়ন আর সংকুচিত শ্রমবাজারের কারণে এই হার সব থেকে বেশি রংপুর অঞ্চলে। আমাদের বাংলাদেশের বোধহয় চাকরির বাজারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একাডেমিক লেখাপড়ার সাথে চাকরি জীবনের যে লেখাপড়া, সেটা কোনো পার্থক্য নেই। 1500-2000 যদি পোস্ট থাকে, সেখানে দেখা যায় যে 4 লাখ 7 লাখ পরীক্ষার্থী। আমারও প্রিপারেশনটা আরও বাড়ানোর দরকার, না হলে তো ভালো জায়গায় হয়তো বা যাওয়া যাবে না। তবে হতাশার এই ছবিটা পাল্টে দিচ্ছে ইচ্ছাশক্তি এবং প্রযুক্তি। ই কমার্স, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং কিংবা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা হিসেবে নিজের পণ্যের ব্র্যান্ড তৈরি করে ঘুরে দাঁড়াচ্ছেন অনেক তরুণ তরুণী।
এই যেমন শৈবাল আহমেদ। 4,000 টাকা দিয়ে শুরু করা এই উদ্যোক্তার মূলধন এখন কোটি টাকা। তার মতো সফলতার গল্প রয়েছে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা এই 3 তরুণের। উৎপাদন করছেন কৃষিভিত্তিক পণ্য, তবে সফলতার পেছনে রয়েছে শ্রম সংকট আর নানা বাধার গল্প। এখন একটা মূলধন আমাদেরকে ব্যাংক বা এনজিও দিচ্ছে, অনেক ভারী বোঝা ঘাড়ে চাপাই দিচ্ছে, হয় অল্প সময়ে অল্প মেয়াদে পরিশোধ করা, নয়তো অনেক বড় একটা অ্যামাউন্টের লভ্যাংশ নিয়ে। বাগানে কোনো লোনের আমাদের কোনো অপশন নাই। আপনি যদি কোনো মশলা জাতীয় ফসল করেন তাহলে তো আপনাকে হয়তো আমরা সাপোর্ট করতে পারি। টাইমলি যদি আপনি পেস্টিসাইড তারপরে ইনসেক্টিসাইড এগুলো যদি প্রয়োগ করতে না পারেন, সেক্ষেত্রে আপনার দেখা যাবে পুরো কৃষিটা ডিস্ট্রয় হতে পারে, ধ্বংস হতে পারে। এই জন্য এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে টাইমলি কাজগুলো করা। বিশেষজ্ঞরা বলছেন পৃষ্ঠপোষকতা দেয়া গেলে দেশের এমন লাখো উদ্যোক্তারাই হতে পারেন অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। আমরা যদি এই খাতের মধ্যে বিনিয়োগ করতে পারি, এই খাতে যদি আমরা মানুষকে আগ্রহী করে তুলতে পারি, এই খাতে একজন মানুষ যেন তার পেশার বিকল্প হিসেবে এই পেশাটাকে বেছে না নিয়ে প্রথম পছন্দ হিসেবে যদি উদ্যোক্তা হতে পারে, তাহলে কিন্তু এই সংকটগুলোর সমাধান সম্ভব। গবেষণা বলছে 18 থেকে 35 বছর বয়সী 62% তরুণী নিজেদের ব্যবসা শুরু করতে আগ্রহী, তবে প্রয়োজন বাজেটে বিশেষ বরাদ্দ এবং সরকারি উদ্যোগ। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দুদিন ধরে বৃষ্টিতে তলিয়ে গেছে পটুয়াখালী পৌর এলাকার বেশিরভাগ রাস্তাঘাট। জুবিলি স্কুল রোড, মহিলা কলেজ রোড, পুরাতন হাসপাতাল রোড, সবুজবাগ 6 নম্বর লেন, মুন্সেফপাড়া সহ শহরের অধিকাংশ সড়ক এবং উপকূলের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। কিছু এলাকায় বসতঘরেও পানি ঢুকেছে। এতে পৌরবাসী সহ উপকূল অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। মঙ্গলবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় 215.1 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। আরও 2 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের শলগায় ট্রাক চাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। আব্দুল মান্নান খন্দকার নামের এক ভ্যান চালক তার 2 ছেলেকে নিয়ে ভোরে সলঙ্গা থেকে চিকিৎসার জন্য সিরাজগঞ্জের শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। মহাসড়কের সলঙ্গা চৌরিয়া মধ্যপাড়া এলাকায় পৌঁছালে হাটিকুমরুল থেকে বনপাড়াগামী দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার আব্দুল মান্নান ও তার ছেলে জুয়েল নিহত হন। আহত হন বড় ছেলে রাসেল। পাথরকুয়ারি খুলে দেওয়া সহ 5 দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের জন্য পণ্যবাহী পরিবহন ধর্মঘট চলছে। চলাচল করছে না দূরপাল্লার বাসও, এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। শনিবার থেকে 3 দিন পরিবহন ধর্মঘট চলার পর প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন মালিক শ্রমিকরা। সমাধান না হওয়ায় সোমবার অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় সিলেট জেলা পরিবহন মালিক শ্রমিক সমিতি। নেতারা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। এই আইসল্যান্ডে কোথাও লুকিয়ে আছে প্রাণ আইস ললি। যেখানে দাঁড়িয়ে আছো হ্যান্ডস আপ। প্রাণ আইস ললি আইস হয়ে গেছে। ফ্রিজ করো, ব্রেক করো, এনজয় করো। প্রাণ আইস ললি, আইসিআইসি নতুন মজা। যে যেখানে যে অবস্থাতেই থাকেন প্রাণ লাচ্ছিতে চমকে দেবেন তো জায়গায় বসে আরাম পাবেন। প্রাণ লাচ্ছির অঙ্গীকার, আরাম সবার অধিকার। যুক্তরাষ্ট্রের টেক্সাসে 1 শতকের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা 100 ছাড়িয়েছে। নদীর পানি বেড়ে মুহূর্তে গ্রাস করে নেয় ক্যাম্প পার্ক মানুষের জীবন। স্থানীয় এক বাসিন্দা জানায় শুধু কেরভিলেই শিশুসহ অর্ধশত মানুষ প্রাণ হারিয়েছেন। নিখোঁজ আছেন অনেকে। উদ্ধার অভিযান চালাচ্ছে 19টি স্থানীয় ও কেন্দ্রীয় সংস্থা। আবহাওয়া দফতরের আগাম সতর্কতার পরও এত প্রাণহানি হওয়ার প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে, যা উত্তাপ ছড়াচ্ছে স্থানীয় রাজনীতিতেও।
স্পেনের কাতালোনিয়ার পাহাড়ে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। ফ্রান্সের দক্ষিণে দাবানলে বন্ধ হয়ে গেছে প্রধান মোটরওয়ে। এছাড়া সিরিয়ার লাতাকিয়ায়ও বিশাল এলাকা জুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে। আগুনে পুড়েছে হাজার হেক্টর বনভূমি। নিরাপত্তাহীনতায় স্থানীয়রা। স্পেনের তরাগোনা প্রদেশের পলস পাহাড়ে সোমবার দুপুরে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। হেলিকপ্টারে পানি দেওয়ার পরও দাবানলের বিস্তার রোধ করা যায়নি। সবশেষ খবর পাওয়া পর্যন্ত 150 হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, এলাকা দুর্গম হওয়ায় অগ্নি নির্বাপন কাজে বাধা তৈরি হচ্ছে। 4টি শহর ইতোমধ্যে লকডাউন করা হয়েছে। জরুরি যান চলাচলের জন্য খোলা রাখা হয়েছে সড়ক। 75টি দমকল ইউনিট মাঠে রয়েছে। এর মধ্যে 16টি এয়ার ইউনিট ও 2টি হেলিকপ্টার আগুন নেভানোর চেষ্টা করছে। তবে বাতাসের কারণে পরিস্থিতি আরো জটিল হতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে। এদিকে ফ্রান্সের দক্ষিণের হেরল্ট অঞ্চলে দাবানলের সূত্রপাত হয়। 2টি গ্রামের মাঝের 400 হেক্টরের বনাঞ্চল পুড়ে যায়। আগুন আংশিক নিয়ন্ত্রণে আসার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। 400 দমকল কর্মী শনিবার কাজ করেন। পরদিন 200 জনকে রাখা হয় ফের আগুন ছড়ানো ঠেকাতে। একযোগে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে দাবানলের ভয়াবহতাও বাড়ছে। অন্যদিকে সিরিয়ার লাতাকিয়া প্রদেশে 4 দিন ধরে আগুন জ্বলছে। 10,000 হেক্টরের বেশি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। প্রবল বাতাসের কারণে আগুন নেভানো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, পানি বিদ্যুৎ কিছুই অবশিষ্ট নেই, সব পুড়ে গেছে। নাদিম মারজান, সময় সংবাদ। খেলার খবর। ওয়ানডে সিরিজের অঘোষিত ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। কলম্বোতে ম্যাচ জিতলেও লম্বা ইনিংসে খেলার পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। ক্যান্ডিতে ভালো ক্রিকেট খেলে সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ, জানিয়েছেন টাইগার ওপেনার পারভেজ হোসেন ইমন। বৃষ্টির শঙ্কা থাকায় ডিএলএস নিয়েও আছে ভাবনা। অন্যদিকে স্বাগতিক সুবিধা কাজে লাগিয়ে সিরিজ নিশ্চিত করতে চায় লঙ্কানরা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় 3টায়। ক্যান্ডি থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। ক্যান্ডিতে এসে স্বস্তির নিঃশ্বাস নিতেই পারে বাংলাদেশ, কারণ গল আর কলম্বোর অসহ্য গরমে হাঁসফাঁস লেগেছিল টাইগারদের। তবে পাল্লেকেলের নাতিশীতোষ্ণ আবহাওয়া কিছুটা হলেও ঘরের আবহ দিবে, আর কলম্বো থেকে নিয়ে আসা জয়ের টাটকা স্মৃতি হাওয়া দিয়েছে আত্মবিশ্বাসের পালে। শেষ ওয়ানডেতে মাঠে নামার আগে খুব বেশি সময় পায়নি বাংলাদেশ। আগের ম্যাচগুলোর মতোই সিরিজ নির্ধারণী ওয়ানডে দিবারাত্রির হওয়ায় যথারীতি ফ্লাড লাইটের আলোয় অনুশীলনে টাইগাররা। তবে 2 বছর আগে এই ভেন্যুতে খেলার অভিজ্ঞতা সঙ্গী মিরাজ ছাড়াও স্কোয়াডের 6 ক্রিকেটারের। ওই ম্যাচে অবশ্য হেরেছিল বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতার মিছিলে একাই লড়াই করেছিলেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় উরুতে চোট পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। তবে ইনজুরি গুরুতর না হওয়ায় শেষ ম্যাচে তিনি খেলছেন তা প্রায় নিশ্চিত। বিশ্রাম কাটিয়ে একাদশে ফেরার সম্ভাবনা প্রবল তাসকিন আহমেদের। সেক্ষেত্রে ছিটকে যাবেন হাসান মাহমুদ। একাদশে পরিবর্তন আসতে পারে ওই একটাই। আমরা তো খেলার মধ্যে আছি, সো আমাদের অলমোস্ট আমরা রেডি জাস্ট আমাদের বেস্টটা দেওয়ার জন্য। আর শান্ত ভাইটা এখন পর্যন্ত ভালো আছে। লাস্ট ম্যাচে যেভাবে মিরাজ ভাই, পাটোয়ারি এন্ড তানবীর অনেক ভালো বোলিং করছে, সো এটা অবশ্যই আমাদের জন্য ভালো। ক্যান্ডিতে শেষ ম্যাচটা হারলেও মুখোমুখিতে পিছিয়ে নেই বাংলাদেশ। 2013 সালে প্রথমবারের মতো লঙ্কানদের নিজেদের মাঠে হারানোর সাক্ষী এই পাল্লেকেলে। এখানে টসই অনেকটা নির্ধারণ করে দিবে ম্যাচের ভাগ্য, কারণ শেষ 10 ম্যাচে টার্গেট তাড়া করে জয় এসেছে 9টিতে। ফ্ল্যাট উইকেট, আছে রান বন্যার আভাসও। ম্যাচ জিতলেও ওপেনিং জুটির ব্যর্থতা, মিডল অর্ডারের ক্রাইসিস, পার্টনারশিপ আর ব্যাটারদের ইনিংস বড় করতে না পারা, মোমেন্টাম হারানোর মতো ভুল দেখা গেছে দ্বিতীয় ওয়ানডেতেও। যা কাটানোর প্রতিশ্রুতি আগেই দিয়ে রেখেছিলেন অধিনায়ক মিরাজ, এবার করে দেখানোর পালা। আমার মধ্যে আউট হয়ে যাওয়ার পর অনেক গিল্টি ফিল হচ্ছিল, হয়তোবা সেট হয়ে গেছি, উইকেট সুন্দর ছিল, এটা 100 মারা যেত। সো আউট হওয়ার পরে খারাপ লাগছিল। ফার্স্টে গিয়ে অ্যাসেস করতে হবে কেমন উইকেট ডিমান্ড, সো আমরা ওইভাবেই খেলার চেষ্টা করব আমাদের বেস্টটা দিয়ে। প্রথমবার লঙ্কা দুর্গে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের, যে অভিযানে ইংল্যান্ড থেকে ফিরে দলের সঙ্গে যোগ দিয়েছেন হেড কোচ ফিল সিমন্স। ক্যান্ডির একমাত্র অনুশীলন সেশনটা মিস করলেও ডাগ আউটে দেখা যাবে তাকে। পাল্লেকেলে বরাবরই বৃষ্টিপ্রবণ ভেন্যু।
এখানে হরহামেশাই বৃষ্টির বাগড়ায় বন্ধ হয় ম্যাচ। আর সবশেষ যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল এই ভেন্যুতে, সেটি বৃষ্টির কারণে কোনো ফলাফলের মুখই দেখেনি। সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে হবে সব কিছু মাথায় রেখে। ক্যান্ডির পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। পাহাড় আর সবুজে ঘেরা ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, যে মাঠে লঙ্কানদের বিপক্ষে তাদের মাটিতে প্রথম জয়ের দেখা পায় বাংলাদেশ। এ মাঠে নাজমুল হোসেন শান্ত টেস্টে খেলেন 163 রানের ইনিংস। আছে লঙ্কান ওপেনার পাথুম নিশানকার ডাবল সেঞ্চুরিও। এখানেই ফয়সালা হবে ওয়ানডে সিরিজের। আছে একটা টি20ও। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের রেকর্ড, পরিসংখ্যান আর বাংলাদেশের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে ক্যান্ডি থেকে তারেক হাসান শিমুলের আরও একটি রিপোর্ট। একপাশে পাহাড়, অন্য পাশে ক্যান্ডি লেক। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আপনাকে অভ্যর্থনা জানাবে নৈসর্গিক সৌন্দর্য ধারণ করে। ক্যান্ডি নগরীর ক্রীড়া মন্দির যাকে বলা হয়। এখানে ম্যাচ মানে ক্যান্ডি উৎসবের নগরী। শ্রীলঙ্কার অন্যান্য ভেন্যুগুলো বেশ পুরনো, পাল্লেকেলে অবশ্য ততটা নয়। 2009 সালে উদ্বোধন হয় এই স্টেডিয়ামের, যার 12 মাসের মধ্যেই আইসিসির কাছ থেকে টেস্ট স্ট্যাটাস পায় ভেন্যুটি। দর্শক ধারণ ক্ষমতা 35,000, আছে গ্রিন গ্যালারিও। এই মাঠের সঙ্গে টাইগারদের আছে পুরনো স্মৃতি। সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, মাশরাফিরা তখন আন্তর্জাতিক ক্রিকেটে অনেকটাই প্রতিষ্ঠিত, যদিও সাঙ্গাকারা, দিলশান, মালিঙ্গাদের মতো নয়। 2013 সালে এই মাঠে সাঙ্গাকারাদের শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় বাংলাদেশ। মুশফিকের নেতৃত্বে লঙ্কা ভূমিতে জয়ের আক্ষেপ ঘোচায় টাইগাররা। সে ম্যাচে বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক নিয়েছিলেন 5 উইকেট। মুশফিকের পর লঙ্কা যেন পছন্দের ভেন্যু নাজমুল হোসেন শান্তর। চলমান সফরেই গল টেস্টের 2 ইনিংসে 2 সেঞ্চুরি হাঁকিয়ে করেছেন রেকর্ড। পাল্লেকেলেতেও আছে লম্বা ইনিংস খেলার অভিজ্ঞতা। 2021 সালে এই মাঠে খেলেছেন 163 রানের দুর্দান্ত ইনিংস। যদিও ব্যাটিং ব্যর্থতার কারণে সিরিজ হারতে হয়েছিল সেবার। সব মিলিয়ে এ মাঠে বাংলাদেশের 5 ম্যাচে 1 জয়, 1 ড্র আর 3 পরাজয়। এখানে অস্ট্রেলিয়া গড়েছিল টি20 ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর 263। যদিও 2023 সালে সেই রেকর্ড ভাঙে দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজে তারা করে 266 রান। পাল্লেকেলেতে লঙ্কান সেন্সেশন পাথুম নিশানকা শ্রীলঙ্কার হয়ে প্রথম ডাবল শতক করে অপরাজিত থাকেন 210 রানে। আর লাসিথ মালিঙ্গার 4 বলে 4 উইকেট, শততম টি20 উইকেট শিকার। সবই এখানে। এই ভেন্যুতে বাংলাদেশের যেমন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম জয়ের স্মৃতি রয়েছে, একইভাবে রয়েছে ব্যাটিং ব্যর্থতার রুগ্ন দশাও। তবে সব দুঃস্মৃতি ভুলে এখান থেকে নতুন দিনের সূচনা হোক সিরিজ জয় দিয়ে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ক্যান্ডি, শ্রীলঙ্কা। বাংলাদেশি পণ্যে 35% মার্কিন শুল্ক আরোপের বিষয়ে বেইলি রোডের বাসভবনে সময় সংবাদের সঙ্গে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমান খুবই এক্সপার্ট ট্রেড নেগোসিয়েটর। উনি আগে আংটাডে ছিলেন, হ্যাঁ, ইউএনের যেটা ট্রেড রিলেটেড যে সংস্থা আংটাডে ছিলেন। তো আংটাডের ওনারা দুইজনে খুব এক্সপিরিয়েন্স। শেখ বশিরউদ্দিন বাংলাদেশের বিজনেস সেক্টরকে খুব আদ্যপান্ত ভালো ছিলেন, আর ডক্টর খলিলুর রহমান বাংলাদেশের বিজনেস এবং বহির্বিশ্ব যে ট্রেড নেগোসিয়েশন এই দুইটাই ভালো জানেন। তো ওনারা আছে আমাদের সাথে ইউএসের আবার নেক্সট রাউন্ড অফ টকস হচ্ছে 9 তারিখে। আমরা আশা করি আমরা এমন একটা ট্যারিফ নেগোসিয়েশনটা এমন একটা কনক্লুশন হবে যার দ্বারা আমরা এবং ইউএস দুইটা কান্ট্রি উইন উইন হবে। দুইটার কান্ট্রির জন্যই এটা বেটার হবে। এই তার মানে হচ্ছে এটা এখনো ফাইনাল না, এটা কি আরও নেগোসিয়েশনের আরও সুযোগ আছে? আমরা তো 9 তারিখে কথা বলছি, আর ওরা আপনারা দেখেছেন যে এটা 35% এটার কথা বলেছে যে অগাস্ট 5 থেকে। তো সেক্ষেত্রে আরও আলোচনা করার সুযোগ আছে। আরেকটা বিশেষ বিষয় সেটা তো হচ্ছে যে আমরা তো এবার বাজেটে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু কিছু পণ্যের ক্ষেত্রে আমরা অনেকটা ছাড় দিয়েছি, আমরা শুল্ক কমিয়েছি এবং আমাদের প্রধান উপদেষ্টার থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বরাবর চিঠিও দেওয়া হয়েছিল। এরপরও আসলে এই জায়গাটা মানে মার্কিন যুক্তরাষ্ট্র একেবারে অনমনীয় আমরা দেখলাম। এটা কি আসলে মনে করছেন? এখনও তো টক্স হচ্ছে, তো টক্সটা আগে কনক্লুশন হোক, তখন আমরা না হয়
একটা এটা নিয়ে কথা বলি, বাট আগে যখন একটা টক্স যখন হয় আসলে এখনই এটা বলার মতো অবস্থায় নাই। আমরা যতটুকু হচ্ছে, আমি আমার একটা ফেসবুক স্ট্যাটাসেও বলেছি, আপনি দেখেছেন। তা আমরা আশা করছি যে এটা একটা এমন একটা পজিটিভ রেজাল্ট আসবে বোথ কান্ট্রিজের জন্য, আমাদের জন্য, তাদের জন্য। আমরা তো আমাদের স্বার্থটা দেখব, তারাও তাদের স্বার্থটা দেখবে। সেক্ষেত্রে আরেকটা বিষয় যে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে ভিয়েতনামের জন্য কিন্তু তারা অনেকটা কমিয়ে, মানে যেটা ছিল তার থেকে মোটামুটি 20% করে দিয়েছে আর কি। তো বাংলাদেশের যদি এটা আসলে আরোপিত হয় সেক্ষেত্রে সরকারের প্রস্তুতিটা আছে কিনা? কারণ আমাদের সাথে আর ভিয়েতনামের আর আমাদের ইকোনমি এক না। ভিয়েতনামের ইকোনমি পুরোটাই হচ্ছে ফরেন ট্রেড নির্ভর। হ্যাঁ, ওদের আপনি যদি এক্সপোর্ট বা ট্রেড দেখেন, এক্সপোর্ট দেখেন, হুইচ ইজ লাইক 80% অফ দ্যার জিডিপি। আমাদের এক্সপোর্ট কত? আমাদের টোটাল জিডিপির বোধ হয় 13-14% এরকম, এর বেশি না, 12-13%। তো এই দুই ধরনের ইকোনমি। আমাদেরটা অনেক সার্ভিস ড্রিভেন, আমাদের কনজামশন ড্রিভেন ইকোনমি। আমরা যেটা চেষ্টা করছি যে আমাদের জন্য যেটা ফেয়ার ডিল হয় আমরা সেটাই চাবো। ভিয়েতনাম তার জন্য যেটা ফেয়ার হচ্ছে সে তার মতো করে নেগোশিয়েট করছে। আপনি জানেন ইউএসের সাথে ভিয়েতনামের ট্রেড ডেফিসিট, ইউএসের ট্রেড ডেফিসিট উইথ ভিয়েতনাম ইজ অ্যাবাউট $123 বিলিয়ন। আর আমাদের সাথে ইউএসের ট্রেড ডেফিসিট মাত্র $7 বিলিয়ন। তো ফলে দুই ধরনের। আর আমরা ভিয়েতনাম অনেকগুলো প্রোডাক্ট ইউএসএতে এক্সপোর্ট করে। আমাদের দেখেন খুবই ন্যারো, মোস্টলি আমরা এক্সপোর্ট করি হচ্ছে তৈরি পোশাক। তো ফলে এইগুলো মানে এটা এক একজনের জন্য, এক এক কান্ট্রির জন্য বাস্তবতা এক এক রকম। আমাদের জন্য বাস্তবতা একরকম, তাদের জন্য আর এক রকম। আমরা সব কিছুই সামনে রেখে, আমি আবারও বললাম, শেখ বশিরউদ্দিন খুবই, আমি বলবো যে বাংলাদেশের যারা যে সমস্ত বিজনেসম্যান খুব ব্রিলিয়ান্ট, বিজনেসের উপর যাদের ধারণা আছে, আইডিয়া আছে, বাংলাদেশের ট্রেডের উপর যাদের, উনি তাদের মধ্যে একজন। আর ডক্টর খলিলের ওনার বাইরে উনি 30 বছর ধরে উনি ইউএন সিস্টেমে ছিলেন, এই বিষয়গুলো উনি খুব ভালো জানেন। ভাই, সেটা তো আলাদা বিষয় যে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা আশা করি যে আমরা হচ্ছে যে আমাদের জন্য যেটা ভালো সেটা হচ্ছে আমরা আলোচনা করে সেটা আদায় করে নিতে পারবো। কিন্তু যদি সেটা না হয় সেক্ষেত্রে টিকে থাকার জন্য সরকারের পলিসিটা এখন থেকে কিছু ভাবছে কিনা আসলে? যে আমরা আগে এটা কনক্লুশন হোক। আমরা তো আমাদের যুক্তরাষ্ট্রের 35% শুল্ক আরোপের বিষয়ে সময় সংবাদের সঙ্গে কথা বলছিলেন প্রেস সচিব শফিকুল আলম। এ ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।